বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের এই ক্লাস। আজকে তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের ধীবর বৃত্তান্ত নামের যে গদ্যাংশটি রয়েছে, এটাকে নাটকের একটা অংশীভূত অংশ বলা যায়, কিন্তু তোমাদের এখানে গদ্যাংশ রূপেই প্রকাশিত রয়েছে। তো সেই যে ধীবর বৃত্তান্ত, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ ক্লাস। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, ধীবর বৃত্তান্ত, এখানে ধীবর এই কথাটার মানে হচ্ছে জেলে, জেলের বৃত্তান্ত বা একজন জেলেকে নিয়েই এই কাহিনীটি। এই ধীবর বৃত্তান্ত যে কাহিনীটি তোমরা তোমাদের টেক্সট বই দেখলে দেখতে পাবে, এটি কালিদাসের লেখা রয়েছে। কোন কালিদাস? না, সংস্কৃত সাহিত্য জগতের মহাকবি ছিলেন তিনি, বিশিষ্ট কবি কালিদাস, তার লেখা এটা দেওয়া হয়েছে। এবং এর টেক্সটের শেষে তোমরা দেখতে পাবে অংশটার বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী বলে একজন লেখক। ধীবর বৃত্তান্ত এটা মহাকবি কালিদাসের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না, ধীবর বৃত্তান্ত এটা মহাকবি কালিদাসের একটা বিখ্যাত নাটক আছে, সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম। সেই অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে গ্রহণ করা হয়েছে। অভিজ্ঞান শকুন্তলম নাটকটিতে 7টি অঙ্ক আছে, অর্থাৎ 7টি চ্যাপ্টারের মতো আছে। এটা একটা নাটক। সেখানে 6ষ্ঠ চ্যাপ্টারে অর্থাৎ 6 নম্বর অঙ্কে আমরা এই ধীবর বৃত্তান্তের কাহিনী দেখতে পাই। এবার এই ধীবর বৃত্তান্তের কাহিনীটার একটু উপজীব্য বিষয়গুলো বলে নিই। অভিজ্ঞান শকুন্তলমের যে নাটকটির গল্পটা হচ্ছে, হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত তিনি কর্ণমণির আশ্রমে বেড়াতে এসছেন। সেখানে শকুন্তলা, ঋষি কর্ণের পালিতা মেয়ে, শকুন্তলাকে দেখে তার খুবই পছন্দ হয়েছে এবং তিনি তাকে গান্ধর্ব মতে বিবাহ করেছেন। গান্ধর্ব মতে বিবাহ বলতে যেটাকে এখন প্রেম ভালোবাসা করে গার্জেনদের অনুমতি না নিয়েই বিবাহ বলে, সেটাকে বলা হতো। তো এরপর সেই বিবাহ হওয়ার পরে দুষ্মন্ত হস্তিনাপুরে ফিরে গেছে, সে আবার আসবো বলে গেছে এবং শকুন্তলার হাতে একটি আংটি সে পরিয়ে দিয়ে গেছে, যেহেতু বিবাহ হয়েছে, রাজা যেহেতু, তার নাম খোদাই করা। ঠিক আছে, এই পর্যন্ত রইল। এবার রাজা আসছে না এরকম অবস্থা। শকুন্তলা খুবই অতি চিন্তায় নিমগ্ন হয়ে রয়েছে। এদিকে ঋষি কর্ণ আশ্রমে নেই, তিনি বাইরে তীর্থ করতে গেছেন। সেই সময় দুর্বাসা বলে একটি ঋষি আশ্রমে ভিক্ষার জন্য আগত এসেছেন। তো সেই দুর্বাসা ঋষিকে দেখতে না পেয়ে শকুন্তলা তাকে ঠিক আতিথ্য দিল না, গুরুত্ব দিল, সে প্রতি চিন্তায় নিমগ্ন হয়ে আছে। তখন ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিল যে তুই যার কথা ভেবে আমাকে অপমান করলি, সেই তোকে চিনতে পারবে না, দেখবি। এখানে শকুন্তলা দুইজন সখী ছিল, একটা হচ্ছে প্রিয়ংবদা আর একটা হচ্ছে অনসোয়া। এরা দুজন তড়িঘড়ি এই বৃত্তান্তটা শুনে, যে শকুন্তলাকে এরকম অভিশাপ বাণী ঋষি দিল, তো সেটা শুনে তারা ঋষির কাছে সাপ মোচনের জন্য যায়, যে ঋষি এইভাবে হবে না, এটা কিভাবে মোচন হবে। তখন ঋষি বলে যে যদি কোনো স্মারক চিহ্ন বা অভিজ্ঞান যেটাকে বলা হয়, সেটা যদি দেখায় তাহলে এই সাপ মোচন হবে। এই পর্যন্ত রইল। এবার ঋষি কর্ণ আশ্রমে এলেন। তিনি এই বিষয়টা জানলেন যে শকুন্তলার বিবাহ হয়েছে এবং তাকে হস্তিনাপুরের রাজা বিবাহ করেছে। তো শকুন্তলাকে নিয়ে তিনি চললেন হস্তিনাপুরে, রাজার কাছে দিয়ে আসতে। সেখানে রাজার রাজসভায় গেলে, যেহেতু এই অভিশাপ বৃত্তান্ত ঘটলো, তাই রাজার আর মনে নেই যে শকুন্তলাকে আমি বিবাহ করেছি। তো যথারীতি যে এই শকুন্তলার পরিজনরা, যারা ঋষি কর্ণ, যারা সমস্ত সবাই গেল হস্তিনাপুরে, এবং রাজা অস্বীকার করলো যে আমি এরকম কোনো বিবাহ করিনি, আমি এনাকে চিনি না, এরকম। তো তারপরে কি হলো, যে এই যে অনসোয়া এবং প্রিয়ংবদা, তারা কি জানতো যে শকুন্তলার হাতে আংটি আছে, সে আংটিটা দেখালেই এই রাজার মনে পড়ে যাবে, এই অভিশাপের খণ্ডন হবে। কিন্তু শকুন্তলা শচী ক্রিয়ার জন্য পুকুরে বা নদীতে নেমেছিলেন, সেখানে এই আংটিটি তার হাত থেকে পড়ে গেছে। তো যথারীতি আংটি আর দেখানো যায়নি। তো এরপরে কি হলো, রাজার কিছু মনে পড়ল না। সেই আংটিটি একটি ধীবরের জালে একটি মাছের পেটের মধ্যে পাওয়া যায়। ধীবর যখন মাছ কাটছে, জেলেটি যখন মাছ কাটছে, তখন দেখতে পাচ্ছে যে এই দুষ্মন্ত লেখা আংটিটি একদম হিরে মণি খচিত, এই আংটিটি সে পেয়েছে। তো যথারীতি ধীবর গরিব মানুষ, সে আংটিটি নিয়ে বিক্রির জন্য যায়। সেখানে তাকে
সেই দোকানদাররা রাজগৃহে খবর দেয় যে এরকম দুষ্যন্তের লেখা আংটি এ চুরি করেছে, একে ধরো। ব্যাস, দিয়ে এখান থেকে তোমাদের এই যে কাহিনীটি স্টার্ট হচ্ছে, যে কিভাবে তা সে প্রমাণ করলো যেটা নয়। তো এই সকল কাহিনীটা নিয়েই তোমাদের ধীবর বৃত্তান্ত নামের এই উপজীব্য যে লেখনীটা তোমাদের রয়েছে। তো আশা করছি এই কাহিনীটা শুনে তোমাদের কিছু একটু বোঝা গেল। এবার আসি সত্যনারায়ণ চক্রবর্তী যিনি তর্জমা করেছেন তার সম্পর্কে একটু বলে নিই। ডক্টর সত্যনারায়ণ চক্রবর্তী সংস্কৃত লেখক, মানে আমাদের যে বাঙালি সংস্কৃত লেখকদের মধ্যে একজন অন্যতম। অভিজ্ঞান শকুন্তলম নাটকের একজন, মানে নাটকটির তার বই আছে এবং অত্যন্ত ভালো বই তিনি লিখেছেন, যেটা সংস্কৃত পুস্তক ভান্ডার থেকে বেরোয়। ডক্টর সত্যনারায়ণ চক্রবর্তীর লেখা অভিজ্ঞান শকুন্তলমে সম্পূর্ণ মানে নাটকের বই। তিনি সংস্কৃত সাহিত্য জগতের আরো অনেক অনেক কিছু লিখেছেন, অনেক মানে বই লিখেছেন, ঠিক আছে, অন্যতম একজন নাম তিনি। তো তিনি এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া এই ধীবর বৃত্তান্তটির বাংলাতে অনুবাদকৃত করেছেন, যেটা তোমাদের পাঠ্য। তো আর বেশি দেরি না করে এবার আমরা টেক্সে চলে যাই। তো টেক্সট ধরে ধরে তোমাদের ক্লাসটা বুঝিয়ে দিই, তোমরা তোমাদের সুবিধার্থে অবশ্যই টেক্সট বইটাকে সামনে রাখবে। দেখো আমরা টেক্সট বইয়ে চলে এসেছি। তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা অবশ্যই নিজের টেক্সট বইটাকে আগে বের করে নেবে, তারপরে এই ক্লাসটাকে শুরু করো। দেখো ধীবর বৃত্তান্ত এই অংশটুকু যেমন আমরা আগে জানলাম, যেটা মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম বলে একটি নাটক আছে, সংস্কৃত নাটক, সেখান থেকে গ্রহণ করা হয়েছে। এই অংশটা লেখক কাকে বলা হয়েছে না, কালিদাসকেই তোমরা লিখবে যে কালিদাসই লেখক, মহাকবি কালিদাস। এবার দেখো এখানে কিছু একটা প্রাক কথন দেওয়া আছে, সেটাকে একটু পড়ি। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন। দীর্ঘ সময় পার হয়ে শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্বদার অনুরোধে ঋষি বললেন, কোনো নিদর্শন বা অভিজ্ঞান, যেটাকে বলে কোন একটা স্মারক চিহ্ন দেখালে তবেই এই সাপের প্রভাব থেকে বাঁচা যাবে, অর্থাৎ আবার সেই পুনরায় স্মৃতি ফিরে পাবে এবং বুঝতে পারবে কে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন যে সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহ করেছিলেন গান্ধর্ব মতে। সেই বিবাহের পর শকুন্তলার হাতে একটি আংটি দিয়েছিলেন, যেখানে দুষ্মন্ত লেখা ছিল, আংটিটি সোনার আংটি। সেই আংটিটি সখীরা, অর্থাৎ অনসোয়া এবং প্রিয়ঙ্বদা সখী, দুই সখী, তারা ভাবলো যে শকুন্তলার হাতে তো আংটি আছে, তাহলে ঋষি সাপ দিলেও এই সাপ মোচন করা সম্ভব হবে, অর্থাৎ এই সাপের মানে প্রভাব পড়বে না। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হয়ে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে তার খুলে গেল শকুন্তলা সে আংটি। শকুন্তলা অপমানিতা হয়ে রাজসভায় ফিরে এলেন। ঘটনাক্রম এইভাবে হচ্ছে, অর্থাৎ শকুন্তলার হাতে যে আংটিটি রাজা দুষ্মন্ত দিয়েছিল, সেই আংটিটি শচী পূজা মানে একটি বিশেষ পূজা অর্চনা করার সময় নদীতে পড়ে যায়, আংটিটি হাত থেকে খুলে। তো সেই আংটি খুলে যাওয়ার পর যখন রাজসভায় দাঁড়িয়ে রাজা দুষ্মন্তের কাছে শকুন্তলা তার নিজের পরিচয় দিচ্ছে এবং ঋষি কর্ণও বলছে, এখানে অনেক একটা মানে কথা আছে, এটা অভিজ্ঞান শকুন্তলমের 5ম অধ্যায়ে তোমরা পাবে যদি পড়ো কেউ অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সম্পূর্ণ। তো সেখানে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে নাকচ করলেন, যে আমি কই আপনাকে তো চিনি না। এবং ঋষি কর্ণকেও চিনতে না, মানে কে করলেন যে না, আমি এরকম কোনো বিবাহ করিনি এবং আমি চিনি না। কেন চিনি না? কারণ এখানে সেই ঋষি দুর্বাসা তাকে যে অভিশাপ দিয়েছিল যে তুই যার কথা বসে বসে ভাবছিস সে তোকে চিনতে পারবে না, সেই অভিশাপ কার্যকর, কারণ আংটিটার দ্বারা সেই অভিশাপকে খণ্ডন করা যেত, কিন্তু সেটা নেই, তাই আর হলো না। এবার এখান থেকে দেখো শুরু হচ্ছে কাহিনীটা। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক রাজপুরুষের সঙ্গে নিয়ে 2 রক্ষীর প্রবেশ। অর্থাৎ রাজা দুষ্মন্তের শালক তিনি নগরের রক্ষায় নিযুক্ত ছিলেন এবং পিছনে হাত দুটি বাঁধা অবস্থায় একজন পুরুষকে সঙ্গে নিয়ে 2 রক্ষী রাজসভায় প্রবেশ করছে। 2 রক্ষী কি বলছে, তাড়না করে, যে ওরে বেটা চোর, বল বল বল, এইভাবে নিয়ে যাচ্ছে তাড়া করে করে। মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটিটি তুই কোথায় পেলি? এটা কি না, এই যে আংটিটার একটা ঘটনাটা বলি, এটা জলে পড়ে গিয়েছিল। তো এই যে লোকটিকে যাকে রক্ষীরা ধরে নিয়ে এসেছে,
একটি ধীবর, ধীবর বলতে যিনি মাছ ধরে, জেলে যাকে আমরা গোদা বাংলায় বলি, তিনি এই আংটিটিকে মাছের পেট থেকে পেয়েছে, অর্থাৎ মাছ ধরেছে, মাছ কেটেছে, সেখান থেকে এটাকে পেয়েছে, দিয়ে সে এটাকে কোনোভাবে কাউকে দেখিয়েছে, সেখানে রাজা দুষ্যন্তের নাম লেখা। তো স্বভাবতই রাজ্যে সবাই বলেছে যে এটা তো রাজার আংটি, রাজার নাম লেখা আছে, তো তুই কোথা থেকে পেলি? তো সেই নিয়ে রাজরক্ষীরা তাকে ধরে এনেছে যে তুই চোর, তুই রাজার এই আংটিটাকে চুরি করেছিস, না হলে পেলি কোথায় বল? রাজার নাম খোদাই করে এই আংটি কোথায় পেলি? তারপর পুরুষ বলছে, মানে যে পুরুষকে ধরে এনেছে ধীবর যিনি, সে কি বলছে যে ভয় পাওয়ার অভিনয় করে যে আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি আমি করিনি। তাহলে ধীবর যে জেলে, সে কিন্তু সত্যি কথাই বলছে, সে একদম সত্য বলছে যে আমি চুরি করিনি, এটা আমার চুরি করা নয়। প্রথম রক্ষী বলছে তবে কি তোর সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এই আংটিটা তোকে দান করেছে? তখন প্রথম রক্ষী কি বলছে যে তুই চুরি করিসনি তো কোথায় পেলি রে? তো তুই কি ব্রাহ্মণ নাকি যে রাজা তোকে দান করবে? মানে আগেকার দিনে রাজারা ব্রাহ্মণদেরকে দান করতেন, সেটাই রক্ষী এখানে বলছে যে তুই কি ব্রাহ্মণ যে তোকে রাজা দান করেছে আংটি? তাহলে তুই কোথায় পেলি আংটিটা? তখন পুরুষ বলছে যে আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি, শক্রাবতার বলে একটা জায়গা আছে, সেখানে আমি বসবাস করি, আমি একজন জেলে, জেলে মানে মাছ ধরি। তখন দ্বিতীয় রক্ষী বলছে যে বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করছি যে তুই জেলে নাকি? ঠিক আছে, তাহলে দ্বিতীয় রক্ষী তখন কি বলছে যে বেটা বাটপার, বাটপার বলতে মানে যে জিনিসপত্র চুরি করে বিক্রি বাটা করে, তাহলে আমরা কি তোর জাতি তো জিজ্ঞাসা করিনি যে তুই কে? তখন রাজশালক কি বলছে যে সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। এবার রাজশালক এখানে বলছে দেখো যে এই যে ধীবরকে তোমরা ধরেছো, এই লোকটিকে, একে সবকিছু বলতে দাও, একে মাঝখানে বাধা দিও না, কি বলছে শোনো না। দুই রক্ষী আপনি যা আদেশ করেন, বলো কি বলছিলি বল, এরকম বলছে। তাহলে এবার বল। এবার পুরুষ বলছে যে আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপকরণ দিয়ে মাছ ধরে সংসার চালাই। রাজপুরুষ মানে যে পুরুষটাকে ধরা হয়েছে, রাজরক্ষীদের সামনে রাজশালক রয়েছে সেখানে, সেখানে সেই পুরুষটি যে ধীবর জেলে, সে বলছে কি যে আমি জাল, বড়শি এসব নানা উপকরণ দিয়ে মাছ ধরে কোনো রকম সেগুলো বেঁচে সংসার চালাই। রাজশালক বলছে হেসে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। মানে এখানে উপহাস করছে তাকে যে তুই মানে জেলে, তার সঙ্গে চুরিও করিস, তা এরকম হাসছে আর কি। তখন পুরুষ বলছে শুনুন মহাশয়, এরকম কথা বলবেন না, মানে আমাকে নিয়ে উপহাস করবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দায়পরায়ণ হয়েও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ এখানে যে মানে যে পুরুষ অর্থাৎ রাজরক্ষীদের সামনে যে ধীবরটি, সে কিন্তু একটা খুব ভালো কথা এখানে বললো যে যে বৃত্তি নিয়ে জন্ম করেছে, আমরা জেলে, আমরা জাতি জেলে, আমাদের পূর্বপুরুষরাও জেলে ছিল, তাই এই যে মাছ ধরতে এবং বিক্রি করতে, এটা আমার কাছে নিন্দনীয় বা ঘৃণ্য কোনো কাজ তো নয়, আমার এটা কাজ, আমি করি। বেদজ্ঞ ব্রাহ্মণ অর্থাৎ যখন যজ্ঞ হয় তখন ব্রাহ্মণরাও তো যজ্ঞীয় পশু বধ করে দেয়, তাহলে সেখানেও তো পশু মারা গেল, তাহলে তখনও তো ব্রাহ্মণরা তাদের ব্রাহ্মণত্ব আর দেখায় না। শালক বলতে যে তারপর রাজশালক দেখো বলছে যে তারপর বল কি বলছিলি, এরকম আর কি। তারপর পুরুষ বলছে, সেই জেলে ধীবর বলছে যে একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা আমি বলে দিলাম। তাহলে এখানে জেলে কি বললো যে আমি এটাকে একটা পুকুরে মাছ ধরেছিলাম, সেই রুই মাছের পেট যখন কেটেছি তখন এই আংটিটি পেয়েছি, এবং স্বভাবতই সে গরিব মানুষ, সে আংটিটাকে নিয়ে কোথাও বিক্রি করতে গেছে যে এটা বিক্রি করে দেখি ক টাকা পাওয়া যায়। তখনই সেই দোকানদার তাকে ধরেছে যে এটা তো রাজা দুষ্যন্তের নাম লেখা, তাহলে এটা তুই কোথায় পেলি বেটা, দিয়ে রাজলক্ষ্মীদের খবর দিয়ে তাকে ধরেছে। এবার শ্যালক কি বলছে, এবার এখানে পুরুষ কি বললো যে আমার সত্যি কথা আমি বলে দিলাম, সত্যির উপর তার কিছু হয় না। মনে করো কেউ বলছে যে তুমি সত্যি কথা বলো, তুমি সত্যিই বললে, তো তার উপরে তো আর কিছু হবে না, সত্যির উপরে তো আর কিছু, সত্যিকে তো আর কিছু করে প্রমাণ করে না, সত্যের প্রমাণ সেটা সত্যি। তাহলে এখানে সেই পুরুষ কিন্তু সত্যি কথা বলে দিল যে আমার এই ব্যাপার, এই করে আংটি আমি পেয়েছি। এবার শ্যালক কি বলছে যে জানুক এ গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, জানুক এর গা থেকে, মানে এই যে লোকটা এর গা থেকে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে, তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবারে অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। এবার রাজশালক কি বললো যে এর কথা এখনো বিশ্বাসযোগ্যতা নেই, এ ঠিক বলছে কিনা, তো একবারে রাজবাড়িতে গিয়ে দেখাই। দুই রক্ষী তবে তাই হোক, চললে গাঁট কাটা, মানে চললে চোর, এইভাবে সবাই মিলে চললো রাজবাড়ির দিকে। শ্যালক তখন কি বলছে যে সূচক আর জানুক এই দুটো নাম কি পেলে, তাহলে এই দুজন রাজরক্ষী যারা এই চোরটিকে ধরে শ্যালকের সাথে যাচ্ছিল। শ্যালককে না রাজা দুষ্যন্তের সালা অর্থাৎ সম্বন্ধী যেটাকে বলে, আর এই দুজন রক্ষীর নাম কি, একজনের নাম সূচক, একজনের নাম জানুক। ঠিক আছে, এবার শ্যালক কি বলছে দেখো যে সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে
অপেক্ষা করো, ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেই বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। দুই রক্ষী, আপনি প্রবেশ করুন মহারাজ। মহারাজ এই সংবাদ শুনে খুশি হবেন। রাজশালক বেরিয়ে গেলেন। দিয়ে অর্থাৎ রক্ষীরা এবং চোর বাইরে দাঁড়ালো, রাজশালক রাজার কাছে গেল। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রভু বলতে এখানে রাজশালক, যে তার খুব দেরি হয়ে যাচ্ছে। প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষীকে বলছে, জানুককে বলছে যে জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার দুটো হাত এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে বলল, মানে এই যে জেলে একে যে মারা হবে না, এটা মানে করতে আমাদের খুব আনন্দ হবে। পুরুষ তখন জেলে কি বলছে, যে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজশালক প্রবেশ করে বলছে যে, এবার রাজশালক বলছে যে সূচক, সূচক নামে সেই রক্ষীটি, এই জেলেকে ছেড়ে দাও। আংটিটি পাওয়ার ব্যাপারে যা বলেছে তা সবই সত্য বলে প্রমাণিত হয়েছে। সূচক, তা প্রভু যা আদেশ করেন। এবার দ্বিতীয় রক্ষী যে সে বলছে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ, এবার যে পুরুষ বলতে এখানে পুরুষ কথার মানে সেই ধীবর যে ব্যক্তিটাকে ধরা হয়েছে জেলে, সে শ্যালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? শ্যালক, মহারাজ আংটিটির মূল্যে সমান পরিমাণ অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করে, প্রভু অনুগৃহীত হলাম, মানে আমি খুবই ধন্যবাদ। অর্থাৎ এই যে এই কথাটা যে দেখো, একজন মহারাজ, রাজার দুষ্যন্তের কথা এখানে বলা হচ্ছেন, তিনি এই আংটিটা দেখে কি হয়েছে, যখনই শ্যালক নিয়ে গেছে তার সেই পূর্বের স্মৃতি মনে পড়ে গেছে। কারণ দুষ্যন্তের সেই অভিশাপ ছিল যে শকুন্তলার কথা তার মনে পড়বে না, কিন্তু আংটিটা দেখা মাত্রই তার সেই কথা মনে পড়ে গেছে যে আমি তো শকুন্তলা নামের কোন একটি মানে মহিষীকে বিয়ে করেছিলাম, তো সেই কথা তার মনে পড়ে গেছে। এবং রাজা খুশি হয়েছে যে এই আংটিটা সত্যি এইভাবেই হারিয়েছিল এবং এটা পাওয়া গেছে, কারণ রাজা এই আংটিটা তো শকুন্তলাকে দিয়েছিল। তো এখানে দেখো, রাজা দুষ্যন্তের চরিত্রেরও কিন্তু একটা দিক ফুটে উঠছে, যে তিনি কিন্তু একজন খুবই জনদরদী ছিলেন। একজন সাধারণ জেলে, তাকে সারাদিন তার রক্ষীরা ধরে রেখেছে এবং তার গরিব মানুষ, সে কি করে খাবে, সে মাছ বিক্রি করে খায়, তো তাকে ধরে রাখায় তার তো আজকে রোজগার হয়নি, তাহলে তার সংসারটা কিভাবে চলবে সেটা দেখার জন্য কিন্তু দেখো এখানে রাজা দুষ্যন্ত রাজশালককে দিয়ে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে জেলের উদ্দেশ্যে, যে তাকে খুশি হয়ে এটা দেবে, যে তার সংসার তাকে ভালো লাগবে। তাহলে এখানে রাজা দুষ্যন্তের একটা কিন্তু জনদরদী রূপ কিন্তু ফুটে উঠেছে। তারপরে দেখো, সূচক, এ কি যা তা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। তাহলে এখানে সূচক জানুক নামের দুজন রক্ষী, সূচক কি বলছে, যে এ তো মানে শুল থেকে নামিয়ে, মানে শুলি চড়ানো, ফাঁসি চড়ানো থেকে নামিয়ে একদম হাতির পিঠে চড়িয়ে একে তো একদম মালা দিচ্ছে, মানে এ তো সাংঘাতিক হলো। জানুক বলছে, হুজুর যে পরিমাণ পরিতোষিক দেখছি তাতে বোঝাই যাচ্ছে যে আংটিটা রাজার খুব প্রিয় ছিল। রাজার কেন প্রিয় ছিল, একটু আগে আমি বললাম যে এটা রাজা শকুন্তলাকে দিয়েছিলেন, আর শকুন্তলা রাজার অন্যতম একজন প্রেমিকা ছিলেন, ভালোবাসা ছিলেন। তো তিনি এই আংটিটা দেখে তার সেই কথা মনে পড়ে গেছে, তিনি অত্যন্ত খুশি হয়ে, অত্যন্ত ভালোবেসে তাই এই ধীবরকে কিছু একটা উপঢৌকন দিলেন, উপহার। শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। মানে এখানে রাজশ্যালক বলছে যে এটা একটা সাধারণ আংটি, একদম খুবই সাধারণ আংটি, রাজা এটার জন্য এত কিছু উপঢৌকন দিয়ে এই জেলেকে উপহার দিল, এটা তো আমার মনে হয় না যেটা দামি বলে। কারণ রাজার কাছে এরকম মানে ধনসম্পত্তি আংটি গাদা আছে, তো রাজা এই আংটিটা শুধু ওই পাথর লাগানো এইসবের জন্য করেনি, এরকম রাজশ্যালক বলছে। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, স্বভাবতই গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন। কথাটাকে ভালো করে লক্ষ্য করো, যে রাজার এই আংটিটি নিয়ে কার কথা মনে পড়লো, শকুন্তলার কথা মনে পড়েছে, এবং শকুন্তলাকে তিনি যে ভালোবেসেছিলেন, বিবাহ করেছিলেন, সেই কথা তার মনে পড়ে গেছে। তিনি আচমকাই হঠাৎ করে বিহ্বল হয়ে পড়লেন, তিনি অস্থির হয়ে পড়লেন, যেটা কি, যে শকুন্তলা আমাদের কাছে এসেছিল, আমি তাকে প্রত্যাখ্যান করেছি, আমি বলেছি জানি না, মানে এটা একটা রাজা হয়ে আমার কত বড় অপমান করেছি আমি, তো এরকম হলো কি করে, সেই কথাটা তার মনে পড়ে গেল। সূচক কি বলছে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। অর্থাৎ এই দুজন রক্ষী সূচক আর জানুক তাহলে কি হয়েছে, জেলের প্রতি হিংসা করছে, কি না তাকে রাজা অনেকগুলো টাকা দিয়েছে, উপঢৌকন দিল, অনেক মানে মুদ্রা টাকা যেটাই তখনকার দিনে চলতো দিয়েছে, তো এটা দেখে তারা কিন্তু হিংসা দৃষ্টি নিচ্ছে, যে তুই কিছুই করলি না, একটা আংটি দিয়ে নিয়ে নিলি, এরকম আর কি। জানুক, এবার পুরুষ কি বলছে জেলে, যে মহাশয় এই পারিতোষিকের অর্ধের আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। জানুক, এটা তুমি ঠিক বলছো। শ্যালক, শোনো ধীবর, এখন তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। অর্থাৎ এইভাবে ধীবর কিন্তু একজন
মানে এখানে যে ধীবরের কথা বলা হচ্ছে, যে জেলেটি, দেখো তার প্রত্যেকটি কথার মধ্যে গুরুত্বপূর্ণ জীবনের অর্থবহ শব্দ লুকিয়ে আছে। ভালো করে দেখো, সেই ব্রাহ্মণ নিয়ে সে যে কথাটা বললো সেখানেও, আবার শেষেতেও দেখো যে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। মানে এই যে দুজন রক্ষী খুব হিংসা করছিল এবং তারা তাকে বলছিল যে ফুলের মালা চড়াবো, দিয়ে মেরে ফেলবো, সেটাই সে এখানে তার ওই যে অপমানের বদলাটা জেলে এখানে সুন্দরভাবে নিল, যে আপনি ফুলে চড়াবেন বলছিলেন তো, যে নিন ফুলের মালা, আপনারাই গলে পরে নিন সেই ফুলের মালা। মানে এটা সেই রক্ষী দুটোকে এক প্রকারের একটা অপমান সূচকই করা হলো, একটা মানে মজার ছলে অপমান করা হলো। এবার দেখো শেষে কি বলছে, যে সংক্ষেপিত ও সম্পাদিত, মানে এটা সংক্ষেপ এবং সংক্ষেপ। এর তর্জমা কে করেছেন না, ডক্টর সত্যনারায়ণ চক্রবর্তী। আমরা অভিজ্ঞান শকুন্তলমের যদি বাংলাতে লেখা সংস্কৃতের নাটকটার সম্পূর্ণ বই আমরা পাঠ করি, সেটি সত্যনারায়ণ চক্রবর্তীর লেখা একটি অত্যন্ত খুব সুন্দর বই আছে। তো সেই ডক্টর সত্যনারায়ণ চক্রবর্তী মহাশয়ই এই সংস্কৃত নাটকের, অভিজ্ঞান শকুন্তলম নাটকের এই অংশটুকুর বাংলা অনুবাদ করেছেন। বোঝা গেল? আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কিছু বলার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে।